পিকু কেমন তো বিরাট ভারী তো সকালটা হলো আর মা মুরগি বাচ্চাগুলো ছেড়ে দিয়েছে। আর মুরগি বাচ্চা কিন্তু দেখতে দেখতে বেশ বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই কটা দিনের মধ্যে কিন্তু ম্যাশ খাবিয়ে বেশ বড়ই করেছে। যা মরক লেগেছে, হাঁস মুরগি যা মারা যাচ্ছে, সব তো মারাই গেছে। এই কটা মুরগি বেঁচে আছে। তো যাই হোক, এগুলো যদি বেঁচে থাকে তাহলেই কিছুটা বাঁচ পারা, আর যদি না থাকে তাহলে সব গেল, মাদের আর কিছুই থাকবে না। আর দেখতে পাচ্ছ ম্যাশ কিন্তু প্রতিদিন সকালে আমি ছাড়তাম না, প্রতিদিন কিন্তু ম্যাশ খাবিয়ে জাস্ট অনেকটাই বড় হয়েছে। আর যখন যাবো বেশ বড়ই লাগবে। চলে আসলাম মার কাছে। মা কি করছে সেটাই তোমাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে ব্লগটা দেখছো অসংখ্য ধন্যবাদ। বেশ মান ব্লগে আর একবার ওয়েলকাম, গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। এখন যাব ছোটো ননদের বাড়ি সকালে উঠেই, তো সেটাই তোমাদের শেয়ার করব পুরো প্রকৃতিটা। এখন দেখাচ্ছি তোমাদের মা, আর মাকে দেখে যাব সুস্থ। যখনই আসবো মা কিন্তু প্রচুর হারে অসুস্থ হয়ে পড়েছিল। সেটা কি হয়েছিল না হয়েছিল অবশ্যই তোমাদের বলবো। আর আজ কিন্তু ভোর 3টে থেকে মা খুব কান্নাকাটি করছিল। কেন বলো তো? প্রচুর হারে হাঁটা পড়েছিল। নবদ্বীপ মায়াপুরে যে ঘুরতে গেছিলো সেখান থেকে প্রচুর হাঁটা পড়েছিল। টাকা যথারীতি দিয়েছি সবার সঙ্গে পড়ে, যে এতটা হাঁটা পড়েছে মা কিন্তু একটু হাঁটতে পারে না। সেই কারণে মার এতটা অসুবিধা হয়েছে। পরে তোমাদের বলবো যে আরও মাকে পুরো ভিডিও করে তোমাদের দেখাবো আমার মা কী করে হাঁটছে না হাঁটছে। যেরকম প্যারালাইজ লোকেরা হাঁটে সেরকম হাঁটছে, তো সেটা তোমাদের নেক্সট ব্লগে আসবে। তো আজকে যাব ননদের বাড়ি, তো মাকে সুস্থ দেখে যাচ্ছি। মাকে ওষুধপত্র দিয়েই কিন্তু সুস্থ করেই তারপরে আমরা যাচ্ছি। তো এসে যে কতটা কন্ডিশন খারাপ দেখবো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো বেরিয়ে পড়লাম রেডি হয়ে সকাল সকাল, তাও সূর্য উঠে গেছে। 8:30টায় বোর্ড আছে, সেই বোর্ডটা ধরার জন্য। কারণ যদি একটু দেরি হয়ে যায়, যা গরম পড়েছে, গরমেতে কোথাও যাওয়াটাও ভীষণ মুশকিল। তো যাই হোক, ফাইনালি বোটঘাটায় চলে এসেছি। আর এখন গাড়িটা নামাচ্ছি। এটা কিন্তু আমাদের বাইক না, আমাদের বাইক এখানে না, আমাদের বাইকটা ব্যাঙ্গালোরে। আর এটা হচ্ছে আমার সেজ জামাইবাবুর বাইক। তো বাইকটা নিয়ে গেলে কি হয়, খুব তাড়াতাড়ি যাওয়া যায়, আর গাড়িতে হলে অনেকটা দেরি হয়। তো এখানে হচ্ছে এত বড় একটা বিপদের উপর থেকে পেরিয়ে আমরা যে ননদের বাড়ি যাব সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। বোটঘাটায় চলে এসেছি, দেখো কত সুন্দর লাগছে। এবার বলি তোমাদের যে কি বিপদ। এই যে দেখতে পাচ্ছ বাইকটার নিচেই নামানোর এতটা মুশকিল, এতটা ট্রাফ, যে আমার বাবু ভীষণ একটা ভয় পাচ্ছিল যে স্লিপ করে না পড়ে যায়। তো ওখানে বাইকটা দাঁড়িয়ে সবাইকে ডেকেছিল যে কেউ যদি একটু হেল্প করে তাকে 100 টাকা দেবো কিংবা 200 টাকা দেবো। তো কাউকেই খুঁজে পাইনি। তো এখন নিজেই কিন্তু বাইকটা আস্তে আস্তে নামাতে গিয়ে স্লিপ করেছিল অনেকটা, প্রায় মানে পড়েই যাচ্ছিল অনেকটা, বেসে কিন্তু এখান থেকে উঠেছে। তোমরাই দেখো কন্ডিশনটা এত খারাপ, মাঝখান দিয়ে কিন্তু যাওয়াই যাচ্ছে না, সবাই কিন্তু কানা দিয়েই যাচ্ছে। তোমরা দেখো কতটা মাটি উঠেছে। আর এখান থেকে নামাটাও অনেক মুশকিল। তো সবাই এক এক করে নামছি, বোট চলে এসছে কাছাকাছি। তো সেই কারণে কিন্তু আমরা চলে এসেছি বোটঘাটা, মানে যে বোটে উঠবো বলে। ফাইনালি বোট চলে এসছে। তো যাওয়ার পথে দেখো কত বড় নদী পার হয়ে কিন্তু ননদের বাড়ি যেতে হচ্ছে। আর এই ছোটো ননদটা অনেকটা দূর এক সাইডে, সেই জন্য কেউ যেতে চায় না। তো আমরা যখনই আসি, যেটুকু সময় থাকতে পারি, যে কটা দিন থাকতে পারি, আমরা কিন্তু সব ননদের বাড়িই যাই। কিন্তু বেশি থাকা হয় আমার ছোটো ননদের বাড়ি, কারণ এগুলো আর কটা তো সব পাশে আছে, তো সেই জন্য আর বেশিক্ষণ থাকা যায় না, আর বেশি দিন থাকিও না। তো যাই হোক, চলে আসলাম ধীরে ধীরে, বোর্ডে বসে পড়েছি। আর আস্তে আস্তে ভাবছি যে কি খাবো, বোর্ডের মধ্যে তো কিছুই পাওয়া যায় না। তো পিকুর বাবুকে বলছি তুমি কিছুই নিয়ে আসনি, শুধু পিকুর জন্যই নিয়ে এসছো, আমাদেরটা টাইম পাস করার জন্য তো কিছু নিয়ে আসবে। তো বলছে আমি ভুলেই গেছিলাম, আর আমার বাইক নিয়ে খুব টেনশন হচ্ছিল, সেই জন্য আর কিছুই নিতে ভুলে গেছি। তো মা কিন্তু গেছিলো যে ঘুরতে, সেখান থেকে আসার সময় বাদাম ভাজা নিচ্ছিলো, আর আমার 2-3 প্যাকেট দিয়েছিল। তো আমি সেই প্যাকেটটা যে ভুল করে আমি একটা ব্যাগের ভিতরে রেখেছিলাম, সেটাই কিন্তু বার করে টাইম পাস করছি, বুঝতে পারছো। তো যাই হোক,
দুজন মিলে বাদাম খেতে খেতে চললাম। বোটে বসলে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগে আর যেতেও অনেকটা মজা লাগে। তো মনে হচ্ছে যে কত বছর এই বোটে বসা হয়নি, এইভাবে যাওয়া হয়নি। আর তোমাদের একটা কিছু দেখাবো, যেটা হচ্ছে সুন্দরবনে কোনো রকমের কোনো কিছু উন্নতি কেন হয় না, কিসের জন্য দেখো। এই যে কোনো একটা ঘাট নেই যে এখানে যে উঠে চড়ে যাবে, সেটাও কোনো পয়সা নেই। তোমরা দেখতে পাচ্ছ কাদা দিয়ে উঠতে হচ্ছে কিছু কিছু জায়গায়। তোমরা দেখো একদম এখানে যে একটা বোটঘাটা থাকবে, সিঁড়ি বেয়ে যে উঠবে, সেরকম কোনো রকম পয়সা নেই। এত বাজে অবস্থা, শুধু সরকারেরা পয়সা খেয়েই যাচ্ছে, কোনো রকমের কোনো কিছু উন্নতিই করছে না। তো যাই হোক, যে বোটঘাটে আমরা উঠেছি আবার নামছি, এই দুটো জায়গায় শুধুমাত্র একটু ভালো। আর যারা যারা যেখানে মাঝে মাঝে নেবেছে তাদের অবস্থা এতটা খারাপ, সবাই কিন্তু কাদা কাদা পায়ে চলেছে। একটাও কিন্তু এরকম যে আমরা সিঁড়ি বেয়ে উঠলাম এরকম কোনো পয়সা নেই। তো দেখতে দেখতে কিন্তু চলে আসলাম উপরে। আর উপরে এসেই কিন্তু প্রচণ্ড হারে গরম লাগছিলো, তো ভাবছি একটু দই খেয়ে নিই। তো 1 গ্লাস দই নিয়েছি, আর এখানে দেখো গ্লাসে কিন্তু দই জমায়। তো আমার বড়মশাই খেলো আর আমাকে দিয়েছে, তাই এত পরিমাণ ঠান্ডা যে গালের ভিতরে নেওয়া মাত্র মনে হচ্ছে না মুখটা বরফ হয়ে গেছে। তো এখানে থেকে কিন্তু একটু দই খেয়েই চলে যাব। আর এদিকে হচ্ছে আমার ছেলে কিন্তু একটা গাড়ি নিয়েছে, সেটা তোমাদের দেখানো হয়নি। তো আস্তে আস্তে এখানে না একটু দাঁড়িয়েছিলাম, এত পরিমাণে গরম যে বাইক নিয়ে আগানো যাচ্ছে না। তো দেখো বেশ ভালোই লাগছে না এই সিনারিটা। দেখো রাস্তাঘাটগুলো দেখো মাঝখান দিয়ে না ফাড় দিয়েছে, তাহলে বুঝতে পারছো সুন্দরবনের প্রকৃতিটা কীরকম অবস্থায় আছে। মানে একটু উন্নতি তো একদমই করেনি, উপরন্ত করতে গেলেই কিন্তু আধা পেটের মধ্যে যায়, আধা কেন মানে 70% পেটের মধ্যেই, আর 25% বাইরে ছড়িয়ে দেয়। ঠিক এইরকমই হয়েছে, হ্যাঁ, পাখির বাসা যে ছড়িয়ে দিয়েছে আর খুঁড়ে সবাই খাচ্ছে। এত পরিমাণ বাজে, সরকারেরা এত গাফিলতি করে যে কাজ বাজগুলোও ঠিকভাবে করে না। তো যাই হোক, চলে এসেছি মামা শ্বশুরের পাশাপাশি। আমি ভাবতেই পারিনি যে রাস্তায় মামা শ্বশুরকে দেখা পাবো, কারণ আমি কিন্তু জামা পরে এসেছি, শাড়ি পরে আসি। তো আমার হাজব্যান্ড বলছে যে চলো তো জামা পরেই চলো, গরমেতে ওখানে গিয়ে শাড়ি পরে, ওখানে শাড়ি ব্যাগে নিয়েছি। আর এদিকে হচ্ছে ছোটো ননদকে নিয়ে এসেছি। ছোটো ননদকে বলছি, কারণ ছোটো ননদ কিন্তু ব্যাংকে এসেছিলো, আর আসার পথে আমাদের দেখা হয়েছে, সেই জন্য চলে এসেছি। আর এদিকে দেখো শগুন। অফিকো, ওটা কি গাড়ি? মালগাড়ি? কে কিনে দিয়েছে? বাবুকে থ্যাংক ইউ বলেছ? দেখতে পেলো, রাস্তায় বেরোলে ওর কিছু না কিছু দরকার, যে কোনো একটা গাড়ি খেলনা ওর দরকার। তো যেখানেই যাবে সেখানে তো একটা করে নেবেই। তো যাই হোক, কী করবো, দিতেই তো হবে, না হলে ঝামেলা। আর গরমেতে ঝামেলা একদমই পছন্দ না। তো নিয়েছে, খুব খুশি। আর এ কিন্তু 1 ঘন্টাও যাবে না, 1 দিনও যাবে না, মানে কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এটা ভাঙা হয়ে যাবে। আর ব্যাঙ্গালোরে 1 বস্তার মতো খেলনা, বুঝতেই পারছো, সবগুলোই কিন্তু ভেঙে চুরে 1 বস্তার মধ্যে ঢুকিয়ে রেখেছে। তো ফাইনালি আমি চান করে চলে এসেছি, চান করে আস্তে আস্তে ঘেমে যাচ্ছি। তো ভাবছি যে কি করব, এইখানে গাছের নিচে বসে থাকবো না বাড়ির দিকে যাব, এত পরিমাণে গরম লাগছে। তো আমি বলছি এখানে একটু বসবো না যাব। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে বিকাল হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। এদিকে পিকুরা খেলছে। পিকু তো ওখানে কাউকে পায় না, ঘরবন্দি হয়ে থাকে। আর এখানে 2 দাদা পেয়েছে, সবাই মিলে বেশ খেলছে। আর দেখতেও খুব ভালো লাগছে। ছোটোবেলায় কিন্তু আমরাও কিন্তু এসব খেলতাম, তাই না? কি তোমরা খেলেছো কিনা একটু কমেন্ট করে জানিয়ে। তো যাই হোক, আজকের প্রকৃতিটা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ বন্ধুরা আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। যে যেখান থেকে দেখছো না কেন প্লিজ কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো, তাহলে বুঝবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছাচ্ছে। কারণ আমরা ঘরের বউরা, আর এর থেকে বেশি তোমাদের কিছুই দেখাতে পারবো না। যেটুকু পারি গরমেতে তোমাদের শেয়ার করি। তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আরও কিন্তু ভালো ভালো ভিডিও আসতে চলেছে, দেখার জন্য ওয়েট করো। তো এদিকে চলে এসেছি বড় একটা কুমড়ো নিয়ে বাইরে। দিদি বলছে যে কুমড়োটা রান্না হবে, একটু কুমড়োটা বাইরে বার করো। তো আমি বলছি ওরে
বাপরে এ তো ভীষণ বড় কুমড়ো। তো আমার বড়মশাই বলছে কত বড় কুমড়ো রে বাবা। আমি বলছি দেখো 5-7 কেজি কুমড়ো, এই দেখে তো অনেক বড়। আর টেস্টটাও কিন্তু দিদিদের বাড়ির কুমড়োগুলো অনেক টেস্ট, বাজারের কুমড়ো থেকে বাড়ির কুমড়োর কিন্তু টেস্টটা অনেক। তাই এই কুমড়োটা ধরে যা গান শুরু করেছে, আমার বড়মশাই বলছে তুমি যা দেখবে সবটাই নিয়ে গান শুরু করো। তাই আমি বলছি কী করবো, ইচ্ছা হলো তাই গান করলাম, তোমরাও শুনে নাও। কুমড়ো কুমড়ো দাদা কুমড়ো। তো আজকের কুমড়োটা তোমার দুটি দেখো, মাগো মাগো কুমড়ো। আরে